শঙ্করদা ওই নাটকে একটা দৃশ্য ছিল যতদূর মনে পড়ে আমার সেটি হচ্ছে যে আপনি বাঁশ দিয়ে বাঁশের আমাদের বরিশাল অঞ্চলের চেরা বলে এটা বানাচ্ছিলেন একটা কিছু এবং আপনি লুঙ্গি পরা ছিলেন এবং যেভাবে বসে গ্রামের মানুষ এরকম বসেছিলেন এবং বানাচ্ছিলেন বানাতে বানাতে সম্ভবত একটা গানও আপনি গাচ্ছিলেন এরকম একটা ব্যাপার ওই দৃশ্যটা কিন্তু এখনো আমার চোখে আমার মনে লেগে আছে সবাই বলে ওই দৃশ্যটার ভেতর থেকে কি হয় যে আমাদের শাশ্বত বাংলার যে আদি এবং অকৃত্রিম গার্হস্থ্য জীবনের যে রূপান্তর সেটা বিস্ময়করভাবে আমি তো সেইখানেই বলছি দেখো এই জায়গাগুলোকে একটা নাটক ধ্রুপদ হয় কখন আমরা ক্লাসিক বলি আমি ওই গানটা আমার মনে বড় দুষ্ক ও বড় দুষ্ক আমার মনে বড় দুষ্ক এইভাবে কিন্তু টুকটুক করে একদম আপন মনে গানটা ছিল কিচ্ছু না কোনো মিউজিক নাই কিচ্ছু নাই কিন্তু এই গানটা তোমার মতো যেখানেই যাই এত বছর 91-এর নাটক এখনো মানুষ কিন্তু আপনার ওই গানটা আমি গেলে পরে গায় এই যে হ্যাঁ এই যে এইভাবে গায়। আচ্ছা যাই হোক আমি এই কথাটা বললাম এই কারণে যে ভুলে গেলাম যে আসলে শুধু না আমাদের প্রোডাকশনগুলো তখন আমাদের নাটকের প্রোডাকশনগুলো এতটা উচ্চ ছিল আমরা অনেকে শুনেছি আমাদের যারা শিল্পীরা এই ইন্ডিয়া গেলে ইমিগ্রেশন লাগতো না বলতে এতটাই পরিচিত ছিল আমাদের এই পশ্চিমবাংলার কাছে আমাদের শিল্পীরা এতটাই মান্যের ছিল। এবং একটা ঘটনা আছে অনেকে জানে না রক্তকরবী আমাদের এই যে পেইন্টার হ্যাঁ মুস্তফা মনোয়ারের রক্তকরবী না মুস্তফা মনোয়ার ডিরেকশনে রবীন্দ্রনাথের রক্তকরবী খসরু ভাইয়ের মুখ থেকে শোনা উনি সত্যজিৎ রায়ের কিন্তু একটা ছবি তুলেছিলেন খসরু ভাই বাংলা একাডেমির মেলায় বিক্রি হতো প্রায় 20-30 সাইজের একটা হাসির ছবি সত্যজিৎ রায়ের ওটা কিন্তু খসরু মোহাম্মদ খসরু তিনি এটা পত্রিকা করতেন ধ্রুপদী চলচ্চিত্র বিষয় হ্যাঁ চলচ্চিত্র বিষয়ক। তো ও সত্যজিৎ কাছে যাওয়ার পরে এটা খসরু ভাই বলেছেন যে জানো বলছে খসরু তুমি কি এই মোস্তফা মনোয়ার সাহেবকে চিনো? বলছে হ্যাঁ চিনি। বলছে তাকে আমি যা যা করলাম তুমি গিয়ে বলতে পারবা? বলছে কেন পারবো না? বলছে এই দেখো আমার বলতে গেলে কিন্তু আমার চোখ মানে আমরা কোথায় ছিলাম আর কোথায় আছি এখন। সে বলছে এই আমি দাঁড়ালাম ওই মানুষটা দাঁড়ালেন এবং একটা স্যালুট দিলেন বলবা যে আমি দাঁড়িয়ে তাকে স্যালুট দিয়েছি। দ্যাটস ফ্যাক্ট। অসাধারণ সময় আমরা কাটিয়েছি হয়তো ভবিষ্যতে আরও সময় আসবে। আপনি আরেকটা নাটকে গান গিয়েছিলেন রুদ্রমোহন শহীদুল্লাহর ওটা স্বপ্নের শহর নাট্যকার ছিলেন মামুনুর রশিদ মুস্তাফিজুর রহমানের। ওটা নিয়েও ওই গানটা কিন্তু ওই নাটকে ছিল না। যে গানটা আপনি ঘটনাটা শুনবো তার আগে গানটা একটু শুনতে চাই আপনার যা আছে এই গলা টলা নাই কিন্তু এটা বড় শিল্পীরা বলে না সত্যি আমার কথা শুনে বোঝা যায় না যে গলা নাই আসলে। যেটুকু আছে বলেন আমার দর্শকরা খুব সচেতন তারা জানে। আমি ওই গানটা একটু গাই তাহলে সেটা হবে এরকম না বলে গাওয়া ভালো কিন্তু একটু বলে গাই আমি ঘটনাটা সেটা তাহলে গানে যাওয়া যাবে। আমি তো গানের লোক না আমি হয়তো নাটকের কারণে গানটা গেয়েছি আর কি। তখন ওই নাটক চলাকালীন সময় এটা বেশ কয়েক পর্বের নাটক ছিল। রুদ্রমোহম্মদ শহীদুল্লাহ মারা যান কিন্তু একটা ঘনিষ্ঠতা আমাদের মধ্যে ছিল বন্ধুত্বের মতো কিন্তু আবার শ্রদ্ধার একে অপরের প্রতি। আমি তাকে আপনি বলতাম ও আমাকে আপনি বলতো। আপনি একটা তার কবিতা নাটকে ঢুকে হ্যাঁ সেটা হচ্ছে আর যদি বৃষ্টি নামে অঘ্রাণের পরন্ত বেলায় ধুয়ে যাবে রক্তের সমস্ত দাগ এরকম একটা কবিতা আর কি। এটা আমাদের ওই নূর হোসেন নাটকেই ছিল। তো মারা যাওয়ার পর আমি ভাবলাম যে নাটকটা যখন আপনি গানটা ঢুকালেন সে কিন্তু আপনাকে আলিঙ্গন করেছিল। হ্যাঁ সে ওইটা যখন শুনলো যে আমি আমাদের পথনাটকে তার গান সে ছুটে এসে টিয়েছে দিয়ে শঙ্করদা আপনার নাটকে আমার কবিতা গেছে আমি যে কি খুশি কি গৌরব আমার। এখন এই জায়গাগুলোই কিন্তু হয়তো আছে হয়তো নাই কিন্তু আমরা এটা দেখি না কিন্তু এই জেস্চারগুলো বা এই দেয়া নেয়াগুলো পারস্পরিক। যাই হোক রুদ্র মারা গেল এখনও কিন্তু আমাদের জাতীয় দিবসগুলো বিজয় দিবস বলি স্বাধীনতা দিবস বলি
কোনো আলোচনা সভার বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাকড্রপ যেটা সেখানে কিন্তু লেখা থাকে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, অথবা আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। কেউ জানি না এই লাইনগুলো কার, কোনো লেখাও থাকে না কিন্তু না, অধিকাংশই জানে, না সচেতন ওই যারা লেখে তা অনেকে সচেতন, তুমি আমি জানি, হয়তো এরা জানে। আমি ভাবলাম তার আগে ওই গানটা আমি শুনেছি, ভালো আছি ভালো থেকো। শোনার পরে আমি ভাবলাম যে কোনোভাবে যদি এই গানটাকে একটা বৃহত্তর সম্প্রচার মাধ্যমে যদি যায়, আমার বিশ্বাস এই গানটার চলন, এর সুর, এর কথা এতটাই সহজ কিন্তু অসাধারণভাবে নাড়া দেওয়ার মতো একটা জায়গা আছে। আমি বললাম যে একটা গান গাইতে চাই। মামুন ভাই তো একদম তেলে বেগুনে জ্বলে উঠলো, না না এই নাটকে কোনো গান নাই, তুমি শুধু একজন বেঞ্জোবাদক, ওই টুংটাং করে বেঞ্জোবাদবা। তাই আমি বললাম যে এই কারণে গাইতে চাই। তখন মুস্তাফিজ আর মামুন ভাই হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধু। মুস্তাফিজ ভাই বললেন যে মামুন গাক না, শঙ্কর যখন বলছে। এই কিন্তু গাওয়া হলো। এবং এই প্রসঙ্গে আর একটা কথা, এই নাটকগুলোর যেহেতু রেকর্ডিং হতো বিটিভিতে, সত্য সাহার মতো সঙ্গীত পরিচালক, তিনি এইটার মিউজিক করেছেন কিন্তু স্বপ্নের শহর নাটকের। ভাবা যায়, আমি নতুন করে বলি যে মামুনুর রশিদের লেখা, মুস্তাফিজুর রহমান পরিচালনায় সত্য সাহা প্রতিদিন ফ্লোরে কিন্তু থাকতেন। আর এখন আমাদের মিউজিক ডিরেক্টররা কেউ আমরা যদি বানাই, একটা ক্যাসেটটা দিয়ে বলি যে এই কোথাও একটু কিছু মেরে টেরে দিও, লাগাই টাগাই দাও, এরকম করে, মানে ম্যাক্সিমাম এটা, ব্যতিক্রমও আছে, নিশ্চয়ই ব্যতিক্রম আছে। তো সত্য সাহা এই গানটা শুনে বললেন যে এই মুস্তাফিজ বলেন দাদা, বলে যে শঙ্করের এই গানটা কিন্তু এইভাবে গাইলে চলবে না, এই গানটা কিন্তু সাংঘাতিক, এটাকে একটু রেকর্ড করে নেই। আমি বলছি আপনার যা ইচ্ছা। শুটিং শেষে বললো যে শঙ্কর তুমি কি কখনো মাইক্রোফোন স্টুডিওতে গেছো? আমি বলছি না। তুমি কালকে আমার সাথে যাবা। আমি গেলাম শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে, খানাতার স্টুডিও, ওইখানে গা হলো। হ্যাঁ, তারপর তো এটা যখন গেল, সেটা একদম এটা কি বলে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে। এবং তারপর সিনেমায় গানটা গাওয়ারাই কিন্তু আমার কাছে পারমিশন নিতে আসছে, আমরা কি গাবো। আমি যে এইটার অথরিটি আমি না, এটা হচ্ছে তখন রুদ্র ভাই আবির আব্দুল্লাহ, ওরা আর কি। এবং তোমার মনে আছে বাংলা একাডেমির মেলায় আমরা অন্তত 7 বছর মেলার শেষ দিন বিকেলে কারো ভালো আছি ভালো থেকে গানটা গেয়ে মেলাটাকে ঘুরতাম কিন্তু। সেই সব দিন, সেই সব মেলা। কিন্তু গানটা শুনতে চাই। ভালো আছে ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমি কিন্তু নাটকের জন্য গিয়েছি, একটা চরিত্রের মধ্য থেকে গিয়েছি, কোনো গায়ক হিসেবে গাই নাই। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমি কিন্তু এই চাইল্ডলাইনে গেছিলাম। গানটা সুমন, কবি সুমন কিন্তু আমার কণ্ঠ থেকে শুনে যে পশ্চিমবাংলায় এটা নিয়ে যায় আর কি। আমার মনে আছে দেশ পত্রিকা একটা লেখা বেরিয়েছিল কবি সুমনের, তখন পশ্চিমবাংলার শিল্পীরাও কিন্তু এটা নিজেদের মতো করে নিল গানটা আর কি, সবাই। তো সুমন লিখেছিল যে এই গানটা এতটাই জনপ্রিয় আজ, রুদ্র মোহাম্মদের কবিতার এবং সুরের গান, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও জানেন। দাদা, আপনি মঞ্চে করেছেন, টেলিভিশনে করেছেন, সিনেমায় অভিনয়ের ব্যাপারে আপনার একটা ঘটনা আছে মোহাম্মদ খসরুকে নিয়ে, সেইটা জানতে চাই। আসলে এটা সিনেমায় আমি খসরু ভাইয়ের সাথে ওইভাবে পরিচয়ের আগে, খসরু ভাই সম্পর্কে একটু বলেন। খসরু ভাই সম্পর্কে আমি কি বলবো, এই একটা মানুষ, আমার মেয়েটাকে সবাই জানে, মোহাম্মদ খসরু, আমার মেয়েটাকে জানে যে খসরুর মেয়ে আর কি, মোহাম্মদ খসরুর মেয়ে আর কি। আমি যে আমার কন্যাকে দেইনি
মোহাম্মদ খসরু বাইরে গেলে, কোথাও গেলে কোনো এই সমস্ত গয়না গাটি টাটি ও আমার কন্যার জন্য নিয়ে আসতো। আমি কিন্তু এত কিছু দিইনি আমার মেয়েকে। ইভেন পথের পাঁচালীতে যে এই দিদি ইয়ে ছিলেন না, মা, জি, উনি তখন দিল্লিতে, একদম পড়ন্ত বয়স, পথের পাঁচালী বইটা কিনে ওই দিল্লিতে ওনার অটোগ্রাফ নিয়েছেন, আমার মেয়ের নাম লেখা। কি নাম মেয়ের? মেয়ে খসরু ভাই ডাকতেন ইন্দ্রাণী রাজেন্দ্রাণী, মানে কিরম দিয়ে যুক্তা, যুক্তা হচ্ছে কন্যার নাম। তারপর ওই ওনার সিগনেচার আছে। কিন্তু এই এতটাই খসরু ভাই, তাহলে আর কি বলবো যে এই মানুষটা। এবং খসরু ভাইয়ের ওই সমস্ত দেয়াল জুড়ে কিন্তু আমার কন্যার ছবি, মানে আমি বলি যে সব জায়গায় থাকতো মুখ করে। যাই হোক, খসরু ভাইয়ের সাথে পরিচয় হলো মূলত ওই পথনাটক। উনি ওই দর্শক ছিল কিন্তু বাংলা একাডেমিতে। তার তো কথা একদম ঠোঁটকাটা। আমি জানি না আজকে যারা এই কথা বলছি, তখন হয়তো অনেকে ভাবতে পারে যে এই লোকটা কার কথা বলে, কিসের কথা বলে। আসলে আমরা এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের শেকড় থেকে, আমি এটা বলতে বাধ্য আর কি। তো খসরু ওই মিয়া আমার বললো আর কি, ওই মিয়া কথাটা তার ছিল খুব কঠিন আর কি। এই আমি একটা সিনেমা করবো, তুমি হবা হিরো। মোহাম্মদ খসরু তখন বাঁকা বাঁকা হাঁটে, এবং ঠিক আছে কমিট তুমি কিন্তু, হ্যাঁ। এবং আমি জানি না আজকে যারা ছবি বানান সবাই ভালো বানান। খসরু ভাই যে হাসান আজিজুল হকের গল্প ফেরা, আমার চরিত্রের নাম ছিল আলেফ, হিরো, একজন মুক্তিযোদ্ধা যে তার আর্মসটা জমা দেয় না, পুকুরে ফেলে দেয়, পরবর্তীতে লাগতে পারে এই চিন্তা করে। তো তুমি করবা, আমি হ্যাঁ। কিন্তু খসরু ভাই তো সিনেমাটা করতে পারলেন না। কিন্তু তার চিত্রনাট্যটা, বিশ্বাস করো, একটা খেরো লাল বাঁধানো খাতায়। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, সত্যজিৎ রায়ের চিত্রনাট্য আমরা দেখেছি যে কিছু আঁকা, অপু, দুর্গা, কিন্তু খসরু ভাই আরও সুন্দর করে, তার হাতের লেখা এত সুন্দর ছিল। এটাও আমার মনে হয় যে আমাদের দেশে আর্কাইভে বা কোনো ইসে রাখার মতো, যদি দেখার জন্য যে একটা চিত্রনাট্য কেমন করে হয়। খসরু ভাই মারা গেলেন মনে হয় 2013-তে বা 2012-তে। খসরু ভাই অনুদান পেলেন না নাটকটার, এই সিনেমার জন্য। আমারও আর নায়ক হওয়া হলো না। এবং তার কথা ছিল, ওই তুমি আমার ছাড়া কিন্তু কারো, আমার করার আগে কিন্তু তুমি অন্য কোনো সিনেমায় পাঠ গাইতে পারবে না কিন্তু আর কি। সত্যি আমি নাম বলবো না, এদেশের যারা ছবি বানান, যেমন অমিতাভ, সেলিম, তানভীর মোকাম্মেল বা চাকা, যিনি সবাই কিন্তু, শঙ্করদা আপনার এই চরিত্র, এরা কিন্তু আমার অফিসে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ, যে আপনি যেদিন বলবেন সেই দিন শুটিং হবে। কিন্তু আমি যখন দেখলাম যে এই মানুষটা এইরকম একটা ডেডিকেটেড মানুষ ছবি করতে পারলো না। 2013-তে যখন সে মারা যান হাসপাতালের বেডে, 1984 আর 2013, কতগুলো বছর। হ্যাঁ, আমি 1983-তে এই চুল বড়ই, আরও ঝাঁকড়া, আরও মজবুত দাড়ি, কাঁচা পাকা দাড়ি, চোখেও এরকম, এখন এত সব চশমা পড়তাম না। 1913-তে খসরু ভাইকে দেখতে গেলাম, এই শুনো শঙ্কর, এইবার জমা দিয়েছি, এইবার কিন্তু হবে। অনুদানের জন্য জমা দিয়েছেন তিনি, মোহাম্মদ খসরু। তো হাসপাতালের বেডে শুয়ে আমি যে, ঠিক আছে হইলে পরে হবে, আপনি আগে ঠিক সুস্থ হন। না না, এটা হবে, তুমি রেডি থাকো। আমি যে, আপনি কি বলেন খসরু ভাই, আমার কি আর সেই আলেফের চরিত্র আছে? উনি না এরকম এই বেড থেকে উপরের দিকে তাকাই, এরকম করে চোখ ঘোলা, হইব মিয়া, একটু দাড়িটা কালিমালি লাগাইলে তোমারে দিয়ে হইব, তোমার করতে হইব। আমি না, মানে এটা খুব ইয়ে করি। আমি ঠিক আছে হবে, আপনি সুস্থ হন। তার 3 দিন পরে মারা যায় আর কি খসরু ভাই। সেখান থেকে আমার মনে হলো একটা বিতৃষ্ণা, যে মানুষটা এই দেশে এই কি সিনেমা বলবো, যে নবধারার চলচ্চিত্র বলি, বা এর জানি কি একটা নামও আছে, থার্ড, মানে অন্য রকম সিনেমা যেটা আর কি, যার অনুমোদন না হলে কেউ পুনায় পড়তে যেতে পারতো না। আজকে যারা ছবি, মানে এটা সব, তাদের কাউকে আমি অশ্রদ্ধা করি না, কিন্তু তারা কেউ কিন্তু ওইভাবে খসরু ভাইকে এইটার জন্য কিছু করলেন না। বরঞ্চ এই স্ক্রিপ্টটা নিয়ে
খসরু ভাই খবর পেল যে এক জায়গায় শুটিং শুরু হয়ে গেছে আর কি। খসরু ভাই নদীর উপর থাকতেন রোহিতপুরে, প্যান্ট গোটানো, খালি পায়ে, কাদা পায়ে চলে আসলো। তুমি জানো কি হয়েছে? এই শুটিং, আমি নামগুলো বললাম না, তারা খুব প্রথিতযত মানুষ, তারা করতেছে, আমি সবাই কাইটা ফেলাবো কোপাই আর কি, খসরু বাইচা থাকতে এটা হবে না আর কি। তাহলে ঠিক আছে, শান্ত হন। ছবিটায় যে ক্যামেরার কাজ করতো, আমি তাকে বললাম যে এই ব্যাপার। কি বলেন? আমরা ক্যামেরা চালাবো না। তারা ক্যামেরা বন্ধ করে দিল আর কি। খুব নাম করা ক্যামেরাম্যান এখন সব। সেটা আর হয় নাই, কিন্তু খসরু ভাই ছবিটা করতে পারলো না। তো সিনেমার ব্যাপারে তোমার যেটা এত সব কথা বলার, মানে ধান বানতে শিবের গীত গাওয়া হলো প্রায় আর কি। শিবের গীত গাওয়া না, আমি বলবো যে আমি এই সব কারণে কিছু কিছু জায়গায় এখন কিছু কিছু কথা বলতে হয়, এই কারণে কিন্তু খসরু ভাইকে বলতে পারি, মোহাম্মদ খসরুকে বলতে পারি। তোমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি যেই প্রসঙ্গগুলো তুলেছ, আমি জানি না, অন্তত প্রজন্ম জানলো কিছুটা, কেউ না কেউ তো জানলো, কেউ না কেউ জানলো। এই যে এইটা আমি বিশ্বাস করো, সরি, আমাদের দেশে আপন সংস্কৃতির দৈন্যতা যতদিন পর্যন্ত নিরসন না হবে, এই দেশ কোনোদিন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্বদেশ হবে না আর কি। নিশ্চয়ই এই প্রশ্নগুলো থাকবে। শঙ্করদা, আপনি তো প্রচুর নাটক করেছেন, প্রচুর গল্প পড়েছেন, কবিতা পড়েছেন। কখনো কি লিখতে ইচ্ছে হয়েছে একটা কবিতা, একটা গল্প, কিংবা একটা গান? কিংবা গান আপনি কিছু লিখেছেন, যে কবে যাব পাহাড়ে আহারে, এটা তো আমার লেখা। তাই নাকি? হ্যাঁ, বাপ্পা গায়ে যে একটি বকুল দুটি বকুল, এটাও আমার লেখা। এটা এত ও ইয়েও পেলো আর কি, পুরস্কারও পেলো আর কি। আর এই লেখার জন্য আমি কিন্তু গান খুব, আর কিছু গান আমি লিখেছি, সেটা হচ্ছে যে কিছু গণসঙ্গীত গোছের, মানে আদর্শিক জায়গা থেকে, সেটা আমি নিজে সুর করেছি, নিজে গাই, সেগুলো অন্যরকম। সেটা যদি কোনোদিন সুযোগ হয় শোনাবো। এখনও কিন্তু আমি একটা গানের সুর করছি। সেটা আপনি কি এইসব কাজ একটু সময় নিয়ে করেন? আমি প্রচণ্ড সময় নিয়ে করি, এবং সবাই মানে আমার কাছে 6 বছর রিহার্সাল করেও একটা ছেলে নাটক করতে পারেনি আর কি। তা এদের তো রাগে আমাকে মারা উচিত, এবং এরা যে কতবার আমার মার খেয়েছে 6 বছর। 6 বছর রিহার্সাল করার পর নাটক সে হয়ই না আর কি, এখন পর্যন্ত হয় না। তারপর করোনা এলো, মুখ এলো, তমুক সব। কিন্তু ওই ছেলেটা কিন্তু এরা বুঝতে পেরেছে। ওরা বলেছে, দাদা আমরা নাটক করতে পারি নাই। সে একজন আইনজ্ঞ। সে বলছে, কিন্তু আমার প্রোনাউন্স, আমার ডেলিভারি এতটাই প্রাণবন্ত হয়েছে, আমি এখন ভালোভাবে ওকলাতি করতে পারি, এবং নাম করেছি। আপনার ওই জার্নিটা আমি একটু শুনতে চাই। আপনি তো মঠবাড়িয়া থেকে ঢাকায় এলেন। আমরা যত সহজে বলি, কিন্তু আমার ধারণা সেই যাত্রাটা আপনার সহজ ছিল না। সেটা একটা দীর্ঘ গল্প। একটু ছোট করে বলেন। ঢাকায় এইভাবে আসার ব্যাপারটা, সেটা তো 76-এ তো একবার আমি চারুকলা থেকে পালাইয়ে গেলাম। ওখানে মিনাল হক আমার ক্লাসমেট, কিন্তু ওখান থেকে চলে গেলাম যে আর আসবো না। কিন্তু একজন জেনারেল, আমি আজকে বলি আর কি, মেজর জেনারেল নুরুল ইসলাম শিশু, সেও বরিশালের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ, এবং তখন এই যে সামরিক আদালতের প্রধান ছিলেন তিনি আর কি। জি। পরে কৃষি ও বনমন্ত্রী হয়েছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায়। হ্যাঁ, কৃষি ও বনমন্ত্রী। উনি পিরোজপুরে যখন যায়, সম্বর্ধনা দেয়, তা আমরা তো একটু এন্ট্রি আর কি, তা তবুও বলে যে গাইতে হবে, নাহলে পিরোজপুরে থাকা যাবে না। আমি গাইলাম আর কি, দাম দিয়ে কিনেছি বাংলা, লতিফ ভাইয়ের ওই গান গাইলাম। তারপরে বসে আছি আমি, দাম দিয়ে কিনেছি মানে তো লতিফ ভাইয়ের, আব্দুল লতিফের গান। তো এই গান গাওয়ার পরে আমার উদিচিত, তুই এই গান গাইলি, এটা তো নিয়ে তো এই বিভিন্ন আলোচনা হবে। তখন তো একটা অন্য রকমের একটা পাঞ্জাবি পরা, বেশ শিল্পীরা একটা মাফলার গলায় থাকতে হয়, হাতে একটা গানের খাতা থাকতে হয়। এর মধ্যে খাট করে 2জন আর্মি অফিসার, এখানে শঙ্কর সওজালকে ভয়ে না আমার হাত থেকে খাতাটা পড়ে গেল আর কি, যে এইসব গান গাওয়ার কারণে হয়তো ডাকবে, আপনাকে স্যার ডাকে আর কি। পিরোজপুর পৌরসভার উপরে তখন তাদের নৈশভোজ, ওঠার পরে দীর্ঘ একটা বারান্দা, ওই দিক থেকে দৌড়ে লোকটা এসে আমাকে জড়াই ধরলো যে, আই মিয়া তুমি কি করছো, তুমি কালকে আমার সাথে ঢাকা যাবো আর কি।
এটা আরেকটা সিনেমার এটা এটা দীর্ঘ গল্প। এই লোকটাই কিন্তু শেষ পর্যন্ত, মানে সে অনেক কথা বলে না, আমরা ধর একজন ডিসি তখন যদি কারো গান শোনে, এই আপনাকে আমি বিদেশ পাঠাবো, এইসব অনেক আমরা শুনতে আর কি। কিন্তু পরে ভুলে যায়। কিন্তু সে এইসব দায়িত্ব নিয়ে তখন ওই যে জামাল হায়দার টায়দার ছিলেন, এদের উপর দায়িত্ব দিল যে একে ঢাকা পাঠাতে হবে। মোস্তফা জামাল হায়দার, ঢাকা, এই জামাল হায়দারের মতো লোক পিরোজপুরে গিয়ে আমাকে ধরে আপনার হিসেবে খুব খেপে গেছে, আপনি যাবেন। তুমি ভাবতে পারো যে কত কিছু। দাউদ হায়দার মজলিসি ছিল তখন তথ্যমন্ত্রী বিএনপির, তথ্য উপদেষ্টা না জানি কি ছিল আর কি। তুমি কি করবা? আমি বললাম যে আমি তো ছবি টবি তুলি পত্রিকা, তখন আমার দেশ পত্রিকা, সেগুনবাগিচায় সানাউল্লাহ নুরি সম্পাদক, ও চিঠি লেখা দিল। এই ধানমন্ডির এদিকে কোথায় থাকতেন, মানে এগুলা হয়তো এত সময় হবে না, বলে গেলাম আর কি। আমাকে চিঠি বলছে না, আমাকে একজন লোক পাঠালো, ওই সামনে একটা ছাউনি আছে আর্মি টার্মির, কে? আমি চিঠিটা দিলাম। দাউদ হায়দার মজলিসি পায়জামার ফিতা বানতে চলে আসা, চলেন সে নিয়ে গেল সানাউল্লাহ নুরির ওইখানে। আপনার কি লাগবে? ক্যামেরার অর্ডার হয়ে গেল। আমি মেসের মধ্যে বসে হা হয়ে থাকে, শঙ্কর এই পত্রিকায় তুমি চাকরি করবা? উদিচি করা। আমি ওইখান থেকে ভাইকে গেলাম আর কি। কিন্তু এই লোকটা কিন্তু আব্দুস সামাদ আজাদ, রোজি সামাদের হাজব্যান্ড, যে গান সাব নাভারণের দ্বিতীয় ক্যামেরাম্যান আর কি, সিনেমা, আচ্ছা যাও, সে চিঠি রাখলো। আব্দুস সামাদ এসে এফডিসির গেইটে আমার জন্য অপেক্ষা করে আছে। ভাই ভাবতে পারো আমি লজ্জায়, হ্যাঁ, যে দিকে এটা হবে না আর কি। কিন্তু এই লোকটা, তাহলে মানে আপনি ঢাকায় এলেন নুরুল ইসলাম শিশুর জন্যই, তিনি আপনাকে নিয়ে এসেছেন? আমি আসিনি, তিনি আমাকে নিয়ে এসেছেন, ফলে আপনি ঢাকাবাসী হয়েছেন, ঢাকাবাসী হয়েছেন, আজ এখানে এসে পৌঁছেছেন। তারপর আপনার সঙ্গে একটা ক্যামেরা থাকে সব সময়। আপনি বলছিলেন যে ক্যামেরা ছাড়া আপনি চলতে পারেন না, বা ক্যামেরা না থাকলে বোধহয় আপনি অস্বস্তি বোধ করেন। এটা এখন একটা ব্যালেন্সের ব্যাপার আছে। এটা এত ওজন, তুমি দেখো, তুমি ধরে দেখো, একটু দেখো না। এই ক্যামেরা নিয়ে এখন মানে এই যুবক ছেলেরাও কিন্তু এই ক্যামেরা নিয়ে হাঁটাচলা করবে না। ওদের ক্যামেরা অনেক হালকা, এই 8টা ক্যামেরার ওজন হবে, এই ক্যামেরার ওজনের সমান হবে। এটা ধরে দেখো তোমরা পরে আর কি শুটিংয়ের। তো এই বহন করতেছেন? হ্যাঁ, আমি ছবি তুলি। তোমাকে একটা ছবি পাঠাইছি, যদি দরকার হয় ছবিটা একটু দেখাই দিও, তাহলে আমি খুশি হব আর কি। তার মানে এই ক্যামেরার সঙ্গে আপনি যুক্ত, সেই আপনি বলছিলেন শৈশব থেকেই? 67 থেকে ছবি তুলি। তখন কি আপনি জানতেন যে আপনি এরকম একদিন শঙ্কর সজল ক্যামেরার জাদুকর হয়ে উঠবেন? কিছুই জানতাম না, আমি জাদুকর হইনি। কিন্তু এটা আসলে হয় কি, আমার সমস্ত কিছুই কিন্তু, আমি তোমাকে যে ছবিটা পাঠাইছি, জি, এবারের এই নববর্ষের, বাংলা নববর্ষের, এটা কার্ড আমার আর কি। জি, এই ছবিটা মানে হয় না যে ছবিটা আসলে সবসময় ছবি হয় না কিন্তু। জি, তো এই ছবিটা একটা আমার নিজের কাছে একটা ভালো লাগার ছবি। এটা এইভাবে দেখা যাবে না, এটা যদি নিয়ে করা যায়। কিন্তু দেখানো যাচ্ছে। শুধু দর্শক, আমরা যখন কোনো বৈশাখের ছবি দেখি, ক্যালেন্ডারে দেখি, তখন কিন্তু একটু অন্যরকম ছবি থাকে, যে একটু ধানের শীষ, একটু মেঠো পথ, সকালের সূর্য ওঠার একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা একদমই আলাদা। একজন মা তার সন্তানকে গভীর আবেগে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, এবং সেটা দিয়ে শঙ্কর সজল পহেলা বৈশাখে আবাহন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। এই যে একটা নতুন দৃষ্টিভঙ্গি, প্রচলিত ফরম্যাটের বাইরে, এইটা আপনি কেন করতে গেলেন? এবং নিচের লেখাটা হচ্ছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটাই তো মানে আমাদের সাধারণের নববর্ষের প্রার্থনাটা কি? জি, আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, আমার অনাগত সন্তান যেন দুধে ভাতে থাকে। সেই দৃশ্যকল্প কিংবা বোধ আপনি এই ছবিটার ভিতর দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং সফল হয়েছেন বলে মনে করি আমি। সফল অসফলের ব্যাপার না, কিন্তু আকাঙ্ক্ষাটা, আমার যে আকাঙ্ক্ষা, ছবি তো নিজেরা মানে যে চিত্রকর বা চিত্রশিল্পী বা আলোকচিত্রী তাকে ব্যক্ত করে মানুষের কাছে কোনো না কোনোভাবে। যদি মানুষ উদ্বেলিত হয়, প্রভাবিত হয়, ভাবনার জায়গাটা পায়, ওইটা কিন্তু হচ্ছে যে সমাজের জন্য কিছু মানে একটা কিছু ঢেউ বা একটা কিছু নাড়া দেওয়া হলো, এরকম একটু তরঙ্গ তুলে দেয়, নতুন করে একটু দরজা খুলে দেয় চিন্তার, কিংবা একই সঙ্গে স্বপ্ন দেখবার। শঙ্কর সজল, আপনি বলছিলেন যে আপনার সঙ্গে 1 মাস, 2 মাস, 3 মাস কথা বললে এই কথা কখনো ফুরোবে না, গল্প ফুরোবে না, বিশেষ করে তোমার মতো মানুষ যদি হয় আর কি। এত দীর্ঘ জীবন, এত দীর্ঘ অভিজ্ঞতা, কিন্তু না, তাই তো আসলে এখন এগুলো বলতে ইচ্ছা করে। আপনি
ক্যামেরার মানুষ, আপনি জানেন যে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হচ্ছে। তো তবু আপনি এসছেন প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা এবং এইরকম সবুজ এবং সতেজ থাকবেন। না, আমার কথা হচ্ছে যে এই গ্রিন টিভিটা আমি দেখি, কিন্তু আমার চেয়ে দেখে আমার ছেলে। ও আবার একটা অন্য জায়গায় ভালো, এবং বলে যে বাপি দেখো এটার মধ্যে এমন কিছু বাহুল্য নাই, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবং আমি ওর জন্য কিন্তু তোমার অনেকটা অনুষ্ঠানে, হ্যাঁ ও তাকে তো চিনি, বলছে ওনার রুমে আমরা গেলাম না একদিন, হচ্ছে হ্যাঁ। তো আমি এটা কথার কথা না, আমি গ্রিন টিভির মাধ্যমে সমস্ত সম্প্রচার মাধ্যমের প্রতি এই আবেদনই থাকবে যে তারা যেন আসলে আমাদের দেশ, মানুষ, আপন সংস্কৃতির জায়গায় যেন সোচ্চার থাকেন আর কি। এবং গ্রিন টিভির সামনে পিছনে যারা আছেন, আমি আমার ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে এই টেলিভিশনটা সত্যিই আমাদের সবুজ করুক, হ্যাঁ, জি। প্রকৃতির মতো সবুজ করুক। সবুজ শুধু সবুজ তো একটা রং, আকাশের মতো নীলও করুক। নিশ্চয়ই সবুজ এবং নীল মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করুক। এই দর্শক, সবাই প্রশ্নোত্তর আজকে পর্যন্তই। ভালো থাকুন।